ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব যে ইলেকট্রিক ফ্লাক্স এবং গসেস ল এর উপর কিছু প্রবলেম আমরা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ফ্লাক্স নিয়ে একটু শিখে নেব। তো প্রথমেই আমরা একটা একটা সারফেস নিয়েছি যার এরিয়া হচ্ছে এ, এবং আমরা দেখছি যে ওই সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে যাচ্ছে। তো তার মানে এই সারফেস থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়েছে, মানে একটা ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড বলতে পারি। তার মানে এখানে একটা আউটওয়ার্ড ফ্লাক্স হচ্ছে। আমরা আউটওয়ার্ড ফ্লাক্স হলে তখন আমরা ধরবো পজিটিভ ফ্লাক্স। পজিটিভ ফ্লাক্স তখনই বলবো যদি ফ্লাক্সটা আউটওয়ার্ড হয়, বেরিয়ে যায়। তো এখানে আমরা নিচে একই রকমের ছবি নিয়েছি যে একটা পয়েন্ট চার্জ রয়েছে প্লাস কিউ। তো তাহলে তার চারদিকে আমরা একটা একটা যে সারফেস নিই, একটা স্ফেরিক্যাল সারফেস নিয়েছি আমরা, তাহলে দেখছি চারদিকে ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে। তো এখানেও কিন্তু আমরা দেখছি যে এখানে ফ্লাক্সটা হচ্ছে আউটওয়ার্ড ফ্লাক্স, মানে বাইরের দিকে ক্রমশ বেরিয়ে যাচ্ছে। তো ফ্লাক্সটা এখানে পজিটিভ ফ্লাক্স হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি যে একটা সারফেসের মধ্যে কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন প্রবেশ করছে, ঢুকছে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই এখানে যেমন আমরা বলছি ই এবং এ দুটো সেম ডিরেকশনে রয়েছে, তাহলে ফ্লাক্সের ডেফিনেশন অনুযায়ী আমরা তো জানি যে ই ডট এ মানে ই এ কস থিটা, থিটা মানে 0 ডিগ্রি, সেই জন্য প্লাস ই এ। এক্ষেত্রে আমরা দেখছি যে ইনওয়ার্ড ফ্লাক্স ঢুকছে। আউটওয়ার্ড ফ্লাক্সটা যখন পজিটিভ ধরেছি, ইনওয়ার্ড ফ্লাক্সটাকে আমরা নেগেটিভ ধরেছি, নেগেটিভ ফ্লাক্স। মানে ফ্লাক্সটা নির্ণয় করলে কত হবে এখানে আমরা দেখে নিই যে ই ইন্টু এ, যেহেতু লম্বভাবে ঢুকছে এখানে একটা পার্টিকুলার কেস। তো যদি ডট প্রোডাক্ট করতে হয় তখন ই ডট এ করবো আমরা। সেক্ষেত্রে আমরা দেখছি যে এরিয়া ডিরেকশন হচ্ছে এটা সারফেস, তার নর্মাল বরাবর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ক্রমশ ঢুকছে এরিয়ার মধ্যে। তার মানে ইয়ার ই এবং এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, পাই বা 180 ডিগ্রি। তাহলে ফ্লাক্স করলে ই এ কস পাই মান কত, -1, তাহলে মাইনাস ই এ। এখানে আমরা দেখাচ্ছি আরেকটা যে এখানে মাইনাস কিউ একটা পয়েন্ট চার্জ নিয়েছি, তাহলে তার চারদিকে যদি একটা স্ফেরিক্যাল সারফেস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা তো জানি যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো সবসময় মাইনাস চার্জের দিকে ঢোকে আর প্লাস চার্জ থেকে বেরিয়ে যায়। আগে আমরা পড়েছি ফিল্ড লাইনের ক্ষেত্রে। তো এখানে দেখছি ফিল্ড লাইন তো ঢুকছেই মাইনাস চার্জের দিকে, তেমন সারফেস বরাবর ঢুকছে, তাহলে এটা কি, এটাও একটা নেগেটিভ ফ্লাক্স বা ইনওয়ার্ড ফ্লাক্সের এক্সাম্পল। এবারে আমরা এই দুটো মানে সারফেসকে যোগ করে ধরো আমরা একটা সিলিন্ডার নিলাম, একটা সিলিন্ড্রিক্যাল সারফেস, একটা ক্লোজড সারফেস নিলাম, চারদিক থেকে কিন্তু আবদ্ধ। আমরা রেখেছি একটা ইউনিফর্ম ফিল্ডের সামনে রেখেছি। ইউনিফর্ম ফিল্ড মানে এখানেও ফিল্ড যায় এখানেও ফিল্ড যায় একই, তাহলে কিছু ইলেকট্রিক ফিল্ড ঢুকছে আবার সেগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা দেখছি তাহলে যখন ঢোকার সময় ফ্লাক্স কত, মাইনাস ই এ, বেরোনোর সময় ফ্লাক্স কত, প্লাস ই। তাহলে টোটাল ফ্লাক্স কত, মাইনাস ই এ প্লাস ই, টোটাল 0, টোটাল ফ্লাক্স 0। তার মানে আমরা যদি বলি যে একটা ইউনিফর্ম ফিল্ডের সামনে যে কোনো একটা ক্লোজ সারফেস রাখলে সেক্ষেত্রে টোটাল ফ্লাক্স কত হবে, 0 হবে। তো টোটাল এখানে একটা কথা বলা ভালো যে টোটাল ফ্লাক্স 0 মানে কিন্তু ই ইকুয়ালস টু 0 নয়, ই কিন্তু নট ইকুয়ালস টু 0, এটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 0 হতে পারে। তার মানে টোটাল ফ্লাক্স 0 হলেও ইলেকট্রিক ফিল্ড কিন্তু থাকতে পারে, এটা বলার উদ্দেশ্য। এবং একটা ইউনিফর্ম ফিল্ডের সামনে যে কোনো যদি আমরা একটা ক্লোজ সারফেস রাখি তাহলে সেই ক্ষেত্রে ফিল্ড কত হবে, ফ্লাক্স কত হবে, 0 হবে। তো একই রকম আমরা গসেস ল থেকে যখন আমরা পড়েছি, বলেছি যে বা গসেস ল যখন পড়েছি যে একটা যদি চার্জ থাকে, যে কোনো একটা পয়েন্ট চার্জ কিউ থাকে, তাহলে সেটা যদি কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সাপোজ এক্ষেত্রে ফ্লাক্স তো পজিটিভ, একটা ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো ফ্লাক্স নির্ণয় করার পরে। তো প্লাস চার্জ হলে সেক্ষেত্রে আমরা আউটার ফ্লাক্স পাবো প্লাস কিউ হলে, আর মাইনাস কিউ হলে ইনওয়ার্ড ফ্লাক্স পাবো। এবং আমরা যদি বলি যে তাহলে ভেতরে যেহেতু চার্জ থাকছে তার জন্য আমরা ফ্লাক্স পাচ্ছি। তো যদি এই সারফেসের বাইরের যে একটা চার্জ থাকে, সাপোজ এইখানে একটা প্লাস কিউ চার্জ থাকে, তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য এখানে কিন্তু কোনো ফ্লাক্স হবে না। কেন? গসেস ল বলছে যে চার্জটা অবশ্যই এনক্লোজড হতে হবে, পরিবেষ্টিত হতে হবে।
আমরা ফ্লাক্সের ধারণা থেকে যদি বলি যে এখানে থেকে যদি কিছু ফিল্ড লাইন বেরোয় কিউ চার্জ থেকে, সাপোজ কিছু যদি ফিল্ড লাইন বেরোয় সেগুলো এর মধ্যে দিয়ে গিয়ে আবার বাইরে বেরিয়ে আসবে, যা ঢুকলো ফিল্ড লাইন ঠিক ততগুলোই বেরিয়ে গেল। তার মানে এখানে টোটাল ফ্লাক্স কত, এই বাইরের চার্জের জন্য টোটাল ফ্লাক্স কিন্তু জিরো। এখানে যেমন ভেতরে চার্জ রয়েছে কেবলই বেরোচ্ছে, কি মাইনাস চার্জ থাকলে কেবলই ঢুকছে, কিছু না থাকলে কিছুই হবে না। তাহলে এই যে বাইরের প্লাস কিউ চার্জটার জন্য এখানে ফ্লাক্সের কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু বাইরের প্লাস কিউ চার্জের জন্য এখানে ফিল্ড থাকতে পারে ফ্লাক্স না থাকলে। কারণ এই কিউ চার্জের জন্য যদি আমি বলি এখানে ফিল্ড কত হবে, তাহলে এই কিউ চার্জের জন্য এখানে ফিল্ড পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আবার বলছি, তাহলে কোনো এনক্লোজ সারফেসের ভেতরে যদি চার্জ থাকে তার জন্য আমরা ফ্লাক্স ফিল্ড দুটোই পাবো, কিন্তু বাইরে যদি কোনো চার্জ থাকে তার জন্য কিন্তু আমরা কোনো ফ্লাক্স পাবো না, কারণ যতগুলো ফিল্ড লাইন ওই ক্লোজ সারফেসের মধ্যে ঢুকছে ততগুলো ঠিক বেরিয়ে যাচ্ছে। যেমন আমরা ইউনিফর্ম ফিল্ডের কথা বললাম, তার মানে টোটাল ফ্লাক্স আউটার ফ্লাক্স ইকুয়াল টু ইনওয়ার্ড ফ্লাক্স জিরো, কিন্তু ফিল্ডটা থাকতে পারে। ঠিক আছে? এবারে আমরা ফ্লাক্সের উপরে কিছু কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, কিছু কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ধরো 1 নম্বর প্রবলেম, আমরা একটা দ্বিমাত্রিক তলে একটা স্কোয়ার নিয়েছি, একটা বর্গক্ষেত্র নিয়েছি। বর্গক্ষেত্রের কোনো একটা কর্নারে সাপোজ একটা চার্জ রয়েছে প্লাস কিউ চার্জ রয়েছে। তাহলে প্লাস কিউ চার্জের জন্য যদি আমরা দেখি যে বিভিন্ন দিকে তাহলে ফিল্ড লাইন থাকবে, প্লাস কিউ চার্জের জন্য বিভিন্ন দিকে ফিল্ড লাইন থাকবে, দ্বিমাত্রিক তল এখানে আমরা বলছি। তাহলে এই যে ফিল্ড লাইন, একটা কথা বলার, প্রত্যেকটা ফিল্ড লাইন থাকছে কোথায় না বর্গক্ষেত্রটা যেই তলে রয়েছে সেই তলে রয়েছে। মানে বর্গক্ষেত্রটাকে কোনো ফিল্ড লাইন এমনই যে লম্বভাবে প্রবেশ করছে। তার মানে যদি এই যে স্কোয়ারটাকে যদি কোনো ফিল্ড লাইন যদি ক্রস না করতে পারে, মানে প্রবেশ লম্বভাবে প্রবেশ করতে না পারে, তাহলে কত হবে? তাহলে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড এগুলো সবগুলো কি হচ্ছে, সবগুলো কিন্তু ট্যানজেনশিয়াল, মানে স্পর্শক বরাবর। তাহলে এখানে কিন্তু ফ্লাক্স কত হবে? ফ্লাক্স কিন্তু জিরো হবে, মাথায় রাখতে হবে। তার মানে কোনো সারফেসের কর্নার হোক বা যে কোনো জায়গায় যদি চার্জ মানে অবস্থান করে কোনো সারফেসের ক্ষেত্রে, সারফেসে যদি চার্জ থাকে তাহলে সেই চার্জের জন্য ওই সারফেসের ফ্লাক্স কিন্তু জিরো হবে। কারণ এমন কোনো ফিল্ড লাইন পাওয়া যাবে না যেটা তাকে লম্বভাবে মানে ছেদ করছে সারফেসটাকে। ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে। আমরা দ্বিতীয় আরেকটা কন্ডিশন আলোচনা করছি। এটা ইউনিফর্ম ফিল্ডের সামনে 2 নম্বর, একটা ইউনিফর্ম ফিল্ড নিলাম আমরা। ইউনিফর্ম ফিল্ডের সামনে আমরা একটা অর্ধগোলক নিয়েছি, অর্ধগোলক নিয়েছি। তাহলে স্বাভাবিকভাবে এই অর্ধগোলকের মধ্যে যতগুলো ফ্লাক্স ঢুকছে অর্ধগোলক থেকে ততগুলো ফ্লাক্স বেরোচ্ছে। তো তাহলে এখানে ইনওয়ার্ড ফ্লাক্সটা কত? ই ইনটু এ, এটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লাক্স। ইনওয়ার্ড ফ্লাক্স, ইনওয়ার্ড ফ্লাক্স হচ্ছে ই ইনটু এ। এ মানে ধরো এই হেমিস্ফিয়ার অর্ধগোলক যার ব্যাসার্ধ মনে করো আর, তাহলে এর ভূমির ক্ষেত্রফল কত? এই এরিয়া কত হবে? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার ই লম্বভাবে প্রবেশ করছে। তাহলে যে ফ্লাক্সটা ঢুকছে মাথায় রাখতে হবে সেই ফ্লাক্স কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা যেমন ইনওয়ার্ড ফ্লাক্স, মানে এটা নেগেটিভ ফ্লাক্স, যেহেতু এটা নেগেটিভ, তাহলে যেটা বেরিয়েছে কি হয়? পজিটিভ। টোটাল ফ্লাক্স কত? টোটাল ফ্লাক্স যেহেতু ইউনিফর্ম ফিল্ডের সামনে টোটাল ফ্লাক্স কত হবে? জিরো হবে। তাহলে তার বক্রতল দিয়ে ফ্লাক্সটা কত হবে? বক্রতল দিয়ে ফ্লাক্স হবে, এটা যদি মাইনাস হয় বক্রতল দিয়ে মানে ফ্লাক্স তখন কত হবে না প্লাস পাই আর স্কয়ার ই, এটা কিন্তু পজিটিভ, মাথায় রাখতে হবে। তার মানে সেই একই কনসেপ্ট আমরা ব্যবহার করলাম যে ইউনিফর্ম ফিল্ডের মধ্যে যদি কোনো একটা ক্লোজ সারফেস থাকে সেক্ষেত্রে টোটাল ফ্লাক্সটা জিরো হবে। ব্যাস। এবারে আমরা স্পেশাল কিছু কন্ডিশনে আসছি।
বিভিন্ন আমরা কিউবিক্যাল সিস্টেমে আসছি। কিউবিক্যাল সিস্টেম, ফার্স্ট কন্ডিশন, ধরো একটা কিউব নিলাম আমরা। কিউব মানে তো অবশ্যই সেটা একটা এনক্লোজড, মানে তার ভেতরে কোনো চার্জকে একটা কিউব দ্বারা একদম পরিবেষ্টিত করা যায়। তো সেই কিউবের ভেতরে যদি কোনো চার্জ থাকে, সাপোজ প্লাস কিউ চার্জ থাকে, তাহলে টোটাল ফ্লাক্সটা কত হবে? গসেস ল বলছে টোটাল ফ্লাক্সটা হবে, টোটাল ফ্লাক্স থ্রু হোল সারফেসেস অফ দ্য কিউব। গসেস ল কত বলছে না, সবগুলো আমরা সারফেস দিয়ে তো এটাকে বদ্ধ করে দিয়েছি, তাহলে কত হবে? কিউ বাই ইপসাইলন নট, গসেস ল থেকে এটাই তো বলছে। প্রত্যেকটা তল দিয়ে কত হবে? একটা কিউবের কটা তল? 6টা তল, 6টা সারফেস, তাহলে ফ্লাক্স থ্রু ইচ সারফেস 6 ভাগে ভাগ হয়ে যাবে, সমান 6 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে? কিউ বাই 6 ইপসাইলন নট। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। ওকে, দ্বিতীয় আমরা আরেকটা কন্ডিশন নিচ্ছি, যদি চার্জটা থাকে চার্জটা কিন্তু আমরা এবার বললাম যে যদি একটা সারফেসে থাকে, এইখানে একটা চার্জ রয়েছে, সারফেসে রয়েছে, এই সারফেসে চার্জটা রয়েছে, এই সারফেসে চার্জটা রয়েছে, এটা কত? প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ। তো স্বাভাবিকভাবে আমরা আগেই বলেছি যে যদি কোনো সারফেসে চার্জ সিচুয়েটেড হয়, কোনো চার্জ অবস্থিত হয়, তাহলে সেই সারফেসের জন্য কোনো ফ্লাক্স থাকবে না, কারণ এখানে সবগুলোই সারফেসের উপরে থাকবে, মানে কোনো ফ্লাক্স পাওয়া যাবে না, প্রত্যেকটা ফিল্ড লাইন সারফেসেই থাকবে। তো স্বাভাবিকভাবে এই সারফেসটা, যে এই সারফেসে যদি চার্জটা অবস্থিত, তাহলে এই সারফেসের জন্য কোনো ফ্লাক্স পাওয়া যাবে না, কিন্তু বাকি সারফেসগুলোর জন্য পাওয়া যাবে। এবং আমরা একটা কথা বলি যে এখানে কিউ চার্জ যে রয়েছে, এই কিউ চার্জ আমরা ভাবতে পারি সারফেসে রয়েছে, সারফেসে মানে তাহলে কিছু চার্জ আমরা ভাবতে পারি যে সারফেস মানে তার যদি থাকে তাহলে তার অর্ধেক অংশ ভেতরে রয়েছে, আমরা ভাবতে পারি তাহলে এখানে কত রয়েছে? কিউ বাই 2 চার্জ রয়েছে, সাপোজ বললাম, মানে এই কিউবে যেহেতু সারফেস কিছু ভেতরে থাকবে, কিছু বাইরে থাকবে, তাহলে এই কিউবের জন্য কন্ট্রিবিউশন কত? চার্জ কন্ট্রিবিউশন কত হবে না? কিউ বাই 2। তাহলে এই কিউ বাই 2 চার্জের জন্য বাকি যে 5টা তল রয়েছে, তাহলে 5টা তলে ফ্লাক্স পাওয়া যাবে। তাহলে টোটাল ফ্লাক্স, আগে বলি টোটাল ফ্লাক্সটা কত হবে? টোটাল ফ্লাক্স কত হবে? কিউ বাই 2 চার্জ ভেতরে রয়েছে, তাহলে কত হবে? কিউ বাই 2 ইপসাইলন নট, মানে কিউ বাই 2 বাই ইপসাইলন নট মানে কিউ বাই 2 ইপসাইলন। এই যে ফ্লাক্সটা, এই বলেছি এর জন্য তো কন্ট্রিবিউশন থাকবে না, তাহলে বাকি 5টা তল রয়েছে, এটা বাদ দিলে, তাহলে ওই 5টা তলের মধ্য দিয়ে তাহলে ওটা এই ফ্লাক্সকে ভাগ করে নিচ্ছে, তাহলে ফ্লাক্স থ্রু ইচ সারফেস বাই 1/5 বা ইন্টু 1/5 ইপসাইলন নট বা কিউ বাই 10 ইপসাইলন নট বলা যেতে পারে। বা এটাকে একটু আমরা অন্যভাবেও করতে পারি, তারপর যেহেতু আমরা বলছি চার্জটাকে পুরো ঘিরবো, মানে পুরোটা এনক্লোজ করবো,
তাহলে যখন সারফেসে থাকছে তাকে তো এনক্লোজ করা যাচ্ছে না টোটাল কিউ চার্জকে। তাহলে এইরকম কিউ চার্জকে যদি এনক্লোজ করতে হয় তাহলে সিমেট্রি নিয়ে আমরা কি করব, এখানে আরেকটা আমরা কিউব নেব, যে কিউবটাকে ব্যবহার করে এটাকে আমরা পুরোটাই ঘিরে ফেলতে পারবো। আরেকটা কিউব নিলাম, তাহলে সেক্ষেত্রে কত হবে? তাহলে সেক্ষেত্রে আমি দেখছি যে টোটাল কিউ চার্জকে ঘেরার জন্য দুটো কিউব লেগেছে, তাহলে ফ্লাক্স থ্রু ইচ কিউব, দেখো আগের সাথে মিলছে কিনা, ইচ কিউব কত হবে? তাহলে দুটো কিউবের জন্য কিউ বাই ইপসাইলন নট, দুটো কিউবের জন্য হচ্ছে কত, কিউ বাই ইপসাইলন নট। তাহলে প্রত্যেকটা কিউবের জন্য কত হবে, কিউ বাই ইপসাইলন নট বাই 2, মানে কিউ বাই 2 ইপসাইলন নট, এভাবে পাওয়া যেতে পারে। আবার প্রত্যেকটা সারফেস দিয়ে কত হবে আমরা দেখছি। তাহলে এই যে কিউ চার্জটা দেখে নিই একটু, কটা সারফেসের আবদ্ধ আছে, 1 2 3 4 5 6 7 8, এটা একটা 9, এটা একটা 10, 10টা তল দ্বারা ঘেরা হয়েছে কিউ চার্জকে। তাহলে ফ্লাক্স থ্রু ইচ সারফেস, প্রত্যেকটা সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্স তাহলে কত হবে, কিউ বাই ইপসাইলন নট বাই 10, 10টা সারফেস, কিউ বাই 10 ইপসাইলন নট। বোঝা গেল? তাহলে সারফেসে হলো। এবার যদি আমরা দেখি চার্জটা কোনো একটা কিউবের কোনো একটা প্রান্ত রেখায় থাকে, ঘনকের প্রান্ত রেখায় থাকলে ফ্লাক্স কত হবে? এরকম জায়গায় চার্জটা রয়েছে, একটা প্রান্ত রেখায় চার্জ রয়েছে প্লাস কিউ চার্জ। তাহলে এই যে প্লাস কিউ চার্জ এখানে আমরা দেখি, তাহলে এই প্লাস কিউ চার্জকে কটা কিউব শেয়ার করতে পারে যদি প্রান্তে থাকে? আমরা দেখব একটা তো আছে, তাহলে একে ঘিরতে গেলে দেখো ছবিটা, তাহলে কটা কিউব হচ্ছে, 4টা কিউব হচ্ছে। তাহলে প্রত্যেকটা কিউবের কন্ট্রিবিউশন কত, কিউ বাই 4, প্রত্যেকটা কন্ট্রিবিউশন কত, কিউ বাই 4। তাহলে যদি আমি বলি যে প্রত্যেকটা কিউবের মধ্যে ফ্লাক্স কত হবে, আমরা এই দিক থেকে বলতে পারি যে 4টা কিউব লেগেছে, 4টা কিউব লেগেছে মানে এনক্লোজ করতে, তাহলে ফ্লাক্স এদিক থেকে বলতে পারি ফ্লাক্স থ্রু ইচ কিউব কত হবে না, কিউ বাই 4 ইপসাইলন নট, কিউ বাই 4 ইপসাইলন নট। কিংবা এদিক থেকে বলতে পারি যে প্রান্তীয় রেখায় থাকা মানে ওই চার্জের 1/4 অংশ থাকছে, 1/4 অংশ থাকছে তার ভেতরে, 1/4 অংশ হচ্ছে ভেতরে, কিউ বাই 4 থাকছে ভেতরে। তাহলে ফ্লাক্স কত হবে, যতটুকু ভেতরে আছে কত হবে, কিউ বাই 4 বাই ইপসাইলন নট, সেই থেকে বলা যেতে পারে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সারফেসের মধ্যে দিয়ে কত হবে, যদি আমি বলি, যেহেতু বলেছি যে তাহলে এইখানে কিউ বাই 4 চার্জ আছে, কটা সারফেস অবস্থিত থাকছে, কটা সারফেস অবস্থিত থাকছে, দুটো সারফেসে কিন্তু চার্জটা থাকছে আপাতত একটা কিউবের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স ফ্লাক্স থ্রু ইচ সারফেস, প্রত্যেকটা সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে, 6টার মধ্যে দুটোতে রয়েছে মানে দুটো বাদ দেবো, তাহলে বাকি কটা, 4টা। তাহলে কিউ বাই 4 ইপসাইলন নট ইন্টু 1/4, কিউ বাই 16 ইপসাইলন নট। এদিক থেকে বললে দেখো এই যে টোটাল কিউ চার্জটা কটা তল দিয়ে আমরা এটাকে ঘিরতে পেরেছি, কটা তল, এটা ভাবার বিষয় না। তাহলে উপরে আছে 4টা তল, 4টা তল রয়েছে 1 2 3 4, 1 2
3 4 চারটা, নিচে আছে চারটা, 5 6 7 8 9 10, এপাশে 11 12 13 14, পেছনে দিকে 15 16, এদিক থেকে বলা যেতে পারে তাহলে কিউ বাই ইপসাইলন নট ইন্টু 1/16, কিউ বাই 16 ইপসাইলন নট। এদিক থেকে বলা যেতে পারে যে 16টা সারফেস দিয়ে একে এনক্লোজ করা আছে, তাহলে কিউ বাই 16 ইপসাইলন নট। এবারে যদি চার্জটা থাকে কর্নারে থাকে তাহলে কি হবে? চার্জ যদি কর্নারে থাকে, এইখানে চার্জ আছে, কর্নারে থাকা মানে এই চার্জটাকে যদি মানে এনক্লোজ করতে হয় তাহলে এরকম কিন্তু 8টা কিউব লাগবে। দেখো ভালো করে, তাহলে 1 2 3 4 নিচে হলো, উপরে কি হবে? উপরেও কিন্তু 4টা কিউব লাগবে। দেখো এই ছবিটা আমরা একটু ভালো করে চেষ্টা করি। এদিকে রাখছি দুটো, নিচে 4টা, উপরে তাহলে এরকম 4টা থাকবে। অন্য কালার ইউজ করি আমরা। দেখো তাহলে উপরে 4টা কিউব, নিচে 4টা কিউব, মোট 8টা কিউব। তাহলে প্রত্যেকটা কিউবের জন্য কন্ট্রিবিউশন কত লিখে রাখি, 1 2 3 4 5 6 7 8, 8টা কিউব চিহ্নিত করা গেছে। তাহলে প্রত্যেকটা 8টা কিউব শেয়ার করছে কিউ চার্জকে প্লাস কিউ চার্জকে, তাহলে প্রত্যেকটা কিউবের জন্য কত চার্জ contribution to each cube কত হবে? কিউ চার্জকে 8টা কিউব শেয়ার করে নিচ্ছে, তাহলে কত হবে? কিউ বাই 8, কিউ বাই 8। তাহলে প্রত্যেকটা কিউবের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? ফ্লাক্স থ্রু ইচ কিউব কত হবে? কিউ বাই 8 ইপসাইলন নট, কিউ বাই 8 বাই ইপসাইলন নট। তাহলে একটা আমরা দেখাই, আবার যে কথা বলছি, যে কর্নারে থাকলে তাহলে এক্ষেত্রে
কর্নার থাকলে এক্ষেত্রে কটা সারফেসের উপর চার্জটা অবস্থিত থাকছে? 1 2 আর পেছনে কিন্তু 3টা সারফেস, 3টা 1 2 3। তাহলে 3টা সারফেস এর জন্য হবে না, তাহলে বাকি 6টার মধ্যে বাকি 3টা সারফেসের জন্য হবে। তাহলে এই 3টা সারফেস বাদ দিয়ে তাহলে ফ্লাক্স থ্রু ইচ সারফেস কত হবে না 1/3। 3টা যদি বাদ চলে যাবে বাকি 3টার জন্য এটা হচ্ছে, তাহলে প্রত্যেকটা জন্য কত হবে 1/3 ইন্টু Q/8 ইপসাইলন নট, মানে Q/24 ইপসাইলন নট। এদিক থেকেও বলা যেতে পারে, আমরা দেখি যে এই কিউ চার্জকে কটা সারফেস, কটা একটা ঘনকের কটা তল একে ঘিরে রেখেছে। দেখো প্রত্যেকটা সাইডে 4টা করে তল আছে, 1 2 3 4, এবং 6টা সাইড রয়েছে। তাহলে 1 2 3 4 আবার 1 2 3 4 উপরে রয়েছে, তাহলে 6টা এবং তল রয়েছে, প্রত্যেকটা তলে 4টা করে রয়েছে। তাহলে কত 6 4 24টা তল। সেদিক থেকে যদি বলা যায় যে Q/ইপসাইলন হচ্ছে নেট ফ্লাক্স টোটাল এই সিস্টেমের মধ্যে দিয়ে নেট ফ্লাক্স যা আছে 24টা কিউবের জন্য, সরি 8টা কিউবের জন্য নেট ফ্লাক্স হচ্ছে এইটা। তার মানে 24টা তল ঘিরে রেখেছে, তাহলে প্রত্যেকটা তলের মধ্যে কত হবে Q/ইপসাইলন নট বাই 24 বা বাই 24, তাহলে Q/24 ইপসাইলন নট এদিক থেকেও বলা যায়। ঠিক আছে, ব্যাস এটা শিখলাম আমরা। যদি বলি আরেকটা ব্যাপার বলি, একটা কিউবের মধ্যে যদি একটা ডাইপোল থাকে, মানে তড়িৎ দ্বিমেরু, তার জন্য ফ্লাক্স কত হবে? তড়িৎ দ্বিমেরু মানে মাথায় রাখবে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, তাই টোটাল চার্জ কত? টোটাল চার্জ 0। টোটাল চার্জ যদি 0 হয় ফ্লাক্স কত হবে? 0। টোটাল এনক্লোজড চার্জ 0, এর টোটাল ফ্লাক্সও 0 হবে। ঠিক আছে, এইটা তোমরা বাড়িতে ভাববে, তোমাদের ভাবার জন্য দেওয়া হলে এটা করে আমাকে দেখাবে। একটা কিউব নিলাম, এই কিউবের এই সারফেস থেকে আর দূরত্বে বা সরি a/2 দূরত্বে প্লাস কিউ চার্জ রয়েছে, এবং বাইরের দিকে এই সারফেস থেকে ভেতরের দিকে a/2 দূরত্বে প্লাস কিউ চার্জ রয়েছে। ঠিক আছে, তাহলে এই চিহ্নিত তল বাদ দিয়ে ঘনকের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত, এটা করবে তোমরা। মোট তড়িৎ ফ্লাক্স কত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।